ভারতে মুসলিম শাসনামলে মামলুক সুলতানদের মধ্যে নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন অষ্টম শাসক। সুলতান নাসিরউদ্দিন মাহমুদের শাসনকাল ছিল 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র এবং সুলতানা রাজিয়ার ছোট ভাই। দিল্লি সালতানাতে নাসিরউদ্দিন মাহমুদ তার ধর্মপ্রবণতা, ইসলামের প্রসারে সহযোগিতা এবং সরল জীবনযাপনের মাধ্যমে এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছিলেন। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লি সালতানাতের চিত্র ধূর্ত পাল্টে যেতে থাকে। ইলতুৎমিশের তৈরি করা তুর্কি অভিজাতদের পরিষদ বা 40 চক্রের তুর্কি আমিররা সিংহাসনের আসল চালক হয়ে ওঠে। সুলতান রুকনউদ্দিন ফিরোজ শাহ, রাজিয়া সুলতানা এবং আলাউদ্দিন মাসুদ শাহের মতো একের পর এক এই 40 চক্রের ক্ষমতার দ্বন্দ্বের শিকার হচ্ছিলেন। এই রক্তক্ষয়ী রাজনীতির মাঝে ইলতুৎমিশের কনিষ্ঠ পুত্র নাসিরউদ্দিন মাহমুদকে সিংহাসনে বসানো হয়। আলাউদ্দিন মাসুদ শাহকে সরিয়ে 40 চক্রের নেতারা যখন মাহমুদকে সুলতান হিসেবে বেছে নেন, তখন এই নির্বাচনের পেছনে একটি সুনির্দিষ্ট কারণ ছিল। নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন অত্যন্ত বিনয়ী, নির্লোভী এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বর্জিত। অভিজাতরা এমন একজন শাসক চেয়েছিলেন যিনি কেবল সিংহাসনের অলংকার হয়ে থাকবেন এবং তাদের ক্ষমতার পথে কোনো বাধা সৃষ্টি করবেন না। মাহমুদ সিংহাসনে বসেছিলেন বটে, কিন্তু তার ক্ষমতা ছিল সীমিত। তিনি জানতেন তার সিংহাসনে আরোহণ সম্ভব হয়েছে প্রধানত একজন অত্যন্ত ক্ষমতাধর অভিজাতের পৃষ্ঠপোষকতায়। তিনি হলেন গিয়াসউদ্দিন বলবন। বলবন ছিলেন 40 চক্রের একজন প্রভাবশালী সদস্য এবং মাহমুদের শ্বশুর। মাহমুদ যখন সিংহাসনে বসেন তখন বলবনকে প্রধান উজির বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয়। 1249 সালে বলবন তার কন্যাকে সুলতান নাসিরউদ্দিন মাহমুদের সাথে বিবাহ দিয়েছিলেন। এই বিবাহের মাধ্যমে বলবনের ক্ষমতা স্থায়ী হয়েছিল। এরপর থেকেই শুরু হয় এক ঐতিহাসিক ক্ষমতার পালাবদল। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শুধু নামেই ছিলেন সুলতান, আর বলবন সালতানাতের সমস্ত সামরিক, বেসামরিক এবং বিচারিক কাজে ক্ষমতা প্রয়োগ করতে থাকেন। নাসিরউদ্দিন সম্পূর্ণরূপে রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তিনি তুর্কি অভিজাতদের দ্বন্দ্বে জড়াতে চাননি। অন্যদিকে বলবন ধীরে ধীরে 40 চক্রের ক্ষমতা খর্ব করতে শুরু করেন। বলবনের কৌশল ছিল অত্যন্ত সুচিন্তিত। তিনি সুলতানের প্রতি চরম আনুগত্য প্রদর্শন করতেন, কিন্তু পর্দার আড়াল থেকে নিজের প্রতিপত্তি বাড়াতেন। তবে বলবনের নিরঙ্কুশ ক্ষমতার বিরুদ্ধে একসময় বিদ্রোহ দানা বেঁধে ওঠে। 1253 খ্রিস্টাব্দে কিছু তুর্কি অভিজাত এবং বিশেষ করে দেশীয় মুসলিম অভিজাতদের নেতা ইমাদউদ্দিন রায়হান এর নেতৃত্বে এক চক্রান্তের মাধ্যমে বলবনকে তার পদ থেকে সাময়িকভাবে অপসারণ করা হয় এবং তাকে হাসিতে পাঠিয়ে দেওয়া হয়। ইমাদউদ্দিন রায়হান সুলতানদের উপর প্রভাব বিস্তার করে ক্ষমতা দখল করেন। এই ঘটনা দিল্লি সালতানাতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এটি প্রমাণ করে যে সুলতানের ক্ষমতা তখনও সম্পূর্ণরূপে বিলীন হয়নি এবং 40 চক্রের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তখনও বিদ্যমান ছিল। কিন্তু রায়হানের ক্ষমতা বেশি দিন টেকেনি। তুর্কি অভিজাতদের একটি বড় অংশ একজন দেশীয় মুসলিমের অধীনে কাজ করতে নারাজ ছিল। অবশেষে বলবন নিজের শক্তি এবং মিত্রদের সমর্থন দিয়ে 1254 খ্রিস্টাব্দে পুনরায় নিজের ক্ষমতা ফিরিয়ে আনেন। এই প্রবর্তন ছিল বলবনের ক্ষমতার চূড়ান্ত প্রতিষ্ঠা। এরপর থেকে তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো আর কেউ ছিল না এবং নাসিরউদ্দিন মাহমুদ আনুষ্ঠানিকভাবে কেবল একজন শাসক হিসেবেই থেকে গেলেন। রাজনৈতিকভাবে দুর্বল হলেও নাসিরউদ্দিন মাহমুদ তার ব্যক্তিগত চরিত্র ও ধর্মপ্রবণতার জন্য ইসলামে অমর হয়ে আছেন। তিনি ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, ধার্মিক এবং নির্লোভী শাসক। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে দূরে থেকে তিনি এক ফকিরের মতো জীবনযাপন করতেন। সেই যুগে একজন সুলতানের জন্য এটি ছিল একেবারে অপ্রত্যাশিত। ঐতিহাসিকদের বর্ণনায় জানা যায় তিনি নিজের ব্যক্তিগত খরচ চালানোর জন্য রাজকোষ থেকে একটি টাকাও নিতেন না। Lifetime, yet it brings little comfort. We must use this wealth to aid the people. কথিত আছে তিনি নিজের হাতে কুরআন অনুলিপি করতেন এবং সেই পাণ্ডুলিপি বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়েই নিজের এবং পরিবারের ভরণ পোষণ করতেন। আরও একটি বহুল প্রচলিত কাহিনী অনুযায়ী তার স্ত্রী একবার একজন পরিচালিকার জন্য আবেদন করেছিলেন, কারণ নিজের হাতে রুটি তৈরি করতে গিয়ে তার হাত পুড়ে গিয়েছিল।
কিন্তু সুলতান সেই আবেদন প্রত্যাখ্যান করে বলেছিলেন তিনি রাজকোষ থেকে ব্যক্তিগত সুবিধার জন্য অর্থ নিতে পারবেন না। এই ঘটনাগুলি তার চরিত্রের সরলতা, সততা এবং ধর্মপরায়ণতার প্রমাণ দেয়। তিনি ছিলেন একজন আদর্শবাদী শাসক যিনি পার্থিব ভোগবিলাসকে প্রত্যাখ্যান করেছিলেন। যদিও এই সরলতা তাকে রাজনৈতিকভাবে দুর্বল করে তুলেছিল, তবুও তার এই ধার্মিক জীবনযাপন তাকে সমসাময়িক জনগণের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় করে তুলেছিল। এসব কারণেই তিনি দরবেশ রাজা হিসেবেও পরিচিত ছিলেন। 1265 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকগণ মনে করেন তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তার শ্বশুর গিয়াসউদ্দিন বলবন তার মৃত্যুর জন্য দায়ী হতে পারেন। সুলতান নাসিরউদ্দিনের কোনো পুত্র সন্তান ছিল না, বা থাকলেও বলবন কৌশলগতভাবে তাদের সিংহাসনের দাবি থেকে দূরে সরিয়ে দেন। নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন নিজেই দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং প্রতিষ্ঠা করেন এক নতুন শক্তিশালী শাসন ব্যবস্থা।